সিপিএমের আমলে যে কেসগুলো রেজিস্টার্ড হয়নি সেগুলো আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে যে এপ্রিল 19-এর যে কমপ্লেন্ট আজকে হচ্ছে আপনার আগস্টের 19, মানে এই 5 থেকে 6 মাস মাঝে কেটে গেল। এতগুলো মাস কেটে যাওয়ার পরেও সেই কমপ্লেন রেজিস্টার্ড হচ্ছে না কেন? কাদেরকে বাঁচানোর জন্য? সেই পুরনো ওই তোলামূলের বিজেপিকরণ হয়েছে, আর কিছু নয়। সরকার একই চলছে। আমার কাছে আছে মানুষের প্রচুর বয়ান, প্রচুর রেকর্ডিংস আমার কাছে আছে, কারণ যেহেতু সর্বোপরি আমি মানুষের কাজ করি, গ্রাউন্ড লেভেল এবং গ্রাসরুট লেভেল থেকে আমি মানুষের কাজটা করি। এবং যেহেতু আমার সাংবিধানিক প্র্যাকটিসিং এরিয়া মানে কনস্টিটিউশনাল রিট জুরিসডিকশন যেহেতু আমার প্র্যাকটিসের ফোরমোস্ট এলাকা, তাই জন্য এটা আমার কাছে আর নতুন নজিরবিহীন কিছু নয়। তারা বলছে দিদি আমরা ভুল করেছি, আমরা অবশ্যই ভুল করেছি। এই সরকারকে এনে এমএলএকে ফোন করছেন, এমএলএ সময় দিতে পারছেন না, এমএলএ তার সংশ্লিষ্ট অফিস বা তার যে বাড়ি সেখানে নেই। যে জায়গা থেকে যে জায়গাকার মানুষ তাকে ইলেক্টেড করেছে অ্যাজ অ্যান এমএলএ, তিনি সেখানে উপস্থিত নেই, তিনি চলে গেছেন কলকাতা। 100 দিন পূর্ণ হচ্ছে রাজ্যের নতুন সরকারের, কত নাম্বার দেবেন? 0। আমি অবশ্যই 0 দেব, কারণ মানুষের হয়ে কাজ করার যে পিপলস যে ম্যান্ডেট, আপনারা দেখতে পাচ্ছেন যে ভাতাগুলো অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে করোনা কালে যে মানুষের যে এতগুলো চাকরি চলে গেল, জবলেস যে অবস্থা, আজকে শিল্প বলুন, আপনি চাকরি বলুন, প্রতিটা জায়গা থেকে শুধু প্রতিশ্রুতি অ্যান্ড প্রতিশ্রুতি, প্রমিস আফটার প্রমিস, দেয়ার ইজ নো অথেন্টিকেশন টু দ্যাট প্রমিস। এবং আমরা সেটা পূর্ণ করার কোনো জায়গা কি দেখতে পাচ্ছি আদৌ? আপনারা দেখতে পাচ্ছেন? মানুষ বলবে। মানুষের কথা বলার জন্যই যখন আমরা রয়েছি তখন এটা জানবো যে মানুষের কথা কি বলতে পারছি। আজকে একটি সরকার যেখানে মানুষের শিক্ষার নিরাপত্তা, শিক্ষার নিশ্চয়তা, স্বাস্থ্যের নিশ্চয়তা, এই নিশ্চয়তাগুলোর জন্যই তো আগে সরকারকে সরিয়ে এই সরকারকে নিয়ে আসা হয়েছিল। মানুষ নিয়ে এসেছেন মানুষের ভোটে। তাহলে পিপলস ম্যান্ডেট যদি এটা হয়ে থাকে, এটা কি সত্যি আমরা পিপলস ম্যান্ডেট দেখছি? কোন জায়গাটা নিয়ে বলবো আর কোন জায়গাটা নিয়ে বলবো না, একের পর এক জায়গা শুধুমাত্রই কাটমানি। এবং এক একটা বিজেপি নেতাকে দেখা যাচ্ছে কাটমানি খেতে, টাকা নিতে, সন্ত্রাস, ভায়োলেন্স এবং কনস্ট্যান্টলি দুটো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব এবং মানে নিজেদের দলের মধ্যেই তারা মারামারি কুটোকুটি করে পাচ্ছেন না কে কত বেশি খাবেন। তাহলে সেই সরকারকে আমি কি মানুষের সরকার বলবো? মানুষের জন্য কি তারা ন্যায় বিচার করতে এসছেন? বা মানুষকে বিচার পাইয়ে দেওয়া, মানুষের কথা বলা, এখনও পর্যন্ত ভেরিফিকেশানই কমপ্লিট হচ্ছে না। এখনও পর্যন্ত যে এতগুলো মানুষ তারা প্রপারলি অন্নপূর্ণা ভাণ্ডারের কথা তো বটেই, পাশাপাশি আপনি আরও বিধবা ভাতা দেখুন। আমাকে ফোন করছেন দিদি বিধবা ভাতা কীভাবে পাবো? দেখুন আপনি সরকারের সঙ্গে যোগাযোগ করুন, জনতার দরবারে যান, সেক্ষেত্রেই যখন সিস্টেম রয়েছে সেইভাবেই আপনাদেরকে ম্যান্ডেটটা ফলো করতে হবে। সরকার সর্বোপরি মানুষ বিমুখ হবে কেন? সেই সরকার মানুষ মুখাপেক্ষী সরকার হবে, সেটাকেই আমরা বলবো সরকার তথা পিপলস ম্যান্ডেট, মানে ডেমোক্রেসির যেটা ম্যান্ডেট, ডেমোক্রেটিক ম্যান্ডেট যেটা ফলো হচ্ছে না, সেই সরকারকে আমি কি সরকার বলবো? মানুষের সরকার কি বলবো? শুধু তো বড়লোকদের সরকার নয়, বা বড়লোক হওয়ার জন্য যেটা সরকার শুনছি টোটো বন্ধ করে দেবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায়, হাওড়া। আপনি সেক্ষেত্রে কি প্রপার বাসের সেবা বা প্রপার মানুষের যে সেবা সে অন্যান্য যানবাহন দেওয়া হচ্ছে? আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যে কেসগুলো এখনও পর্যন্ত রেজিস্টার্ড হয়নি, মানে তৃণমূলের আমলে রেজিস্টার্ড হয়নি, আচ্ছা সিপিএমের আমলে যে কেসগুলো রেজিস্টার্ড হয়নি সেগুলো আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে যে এপ্রিল 19-এর যে কমপ্লেন্ট আজকে হচ্ছে আপনার আগস্টের 19, মানে এই 5 থেকে 6 মাস মাঝে কেটে গেল। এতগুলো মাস কেটে যাওয়ার পরেও সেই কমপ্লেন রেজিস্টার্ড হচ্ছে না কেন? কাদেরকে বাঁচানোর জন্য? সেই পুরনো ওই তোলামূলের বিজেপিকরণ হয়েছে, আর কিছু নয়। সরকার একই চলছে। আমার কাছে আছে মানুষের প্রচুর বয়ান, প্রচুর রেকর্ডিংস আমার কাছে আছে, কারণ যেহেতু সর্বোপরি আমি মানুষের কাজ করি, গ্রাউন্ড লেভেল এবং গ্রাসরুট লেভেল থেকে আমি মানুষের কাজটা করি। এবং যেহেতু আমার সাংবিধানিক প্র্যাকটিসিং এরিয়া মানে কনস্টিটিউশনাল রিট জুরিসডিকশন যেহেতু আমার প্র্যাকটিসের ফোরমোস্ট এলাকা, তাই জন্য এটা আমার কাছে আর নতুন নজিরবিহীন কিছু নয়। তারা বলছে দিদি আমরা ভুল করেছি, আমরা অবশ্যই ভুল করেছি। এই সরকারকে এনে এমএলএকে ফোন করছেন, এমএলএ সময় দিতে পারছেন না, এমএলএ তার সংশ্লিষ্ট অফিস বা তার যে বাড়ি সেখানে নেই। যে জায়গা থেকে যে জায়গাকার মানুষ তাকে ইলেক্টেড করেছে অ্যাজ অ্যান এমএলএ, তিনি সেখানে উপস্থিত নেই, তিনি চলে গেছেন কলকাতা। তাহলে কলকাতায় থাকার জন্য বাবু সাহেব সেজে থাকার জন্য এমএলএ মানে তো বড় কেউ কেটা নয়, তারা মানুষের রিপ্রেজেন্টেটিভ মাত্র, মানুষের মুখাপেক্ষী।
মানুষের ভোটে তারা জয়লাভ করেছেন, মানুষের ওপরে তাদের কোনো কথা হতে পারে না। তাহলে মানুষের ওপরে তাদের কথা হচ্ছে কিভাবে? তাহলে সেই এমএলএরা বলছেন আমরা কলকাতায় বসে রয়েছি। মালদা মুর্শিদাবাদের সমস্যা শোনার জন্য এমএলএরা থাকবেন মালদা, এমএলএরা থাকবেন মুর্শিদাবাদে, এমএলএরা কলকাতায় কী করছেন যদি আসেনও বা মানুষ একদিনও এক রাতও এক বেলাও পরিষেবা পাবেন না কেন? তাদের অফিসিয়ালসগুলো তাহলে কোথায়? এত কোটি টাকা যে আমাদের করের টাকায় যে তারা এত এত টাকা স্যালারি পাচ্ছেন, তাহলে তারা অ্যাভেলেবেল মানুষের জন্য নিজেকে করছেন না কেন? এই সরকারকে বলতে শুরু করলে একটা বড় থিসিস লিখতে হবে, মানে সরকারের দুর্নীতি। তাই আমি কোনটা ছেড়ে আর কোনটা বলবো মানে সেই বলার ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। অফকোর্স মানুষ তো হতাশ, আমরা সকলেই হতাশ। আমরা নিজেরা আইনজীবী, আজকে আমরা কারোর পৃষ্ঠপোষকতা করার জন্য কিন্তু এই কালো পোশাকটা পরিনি, কোনো সরকারকে তৈলমর্দন করব বলেও কিন্তু এই কালো পোশাকটা পরিনি। আমরা কালো পোশাকটা পরেছি মানুষের ন্যায়ের স্বার্থে, মানুষের সাংবিধানিক যে অধিকার সেটা সুরক্ষার স্বার্থে, এবং মানুষের যেখানে অধিকারটা ভুল লুণ্ঠিত হবে অ্যাজ এ কনস্টিটিউশনাল রিট প্র্যাকটিশনার, এটাই আমার জুরিসডিকশন অফ প্র্যাকটিস এরিয়া, মানুষকে বিচার দেওয়ার, পিপলস ম্যান্ডেটটাকে জোরপূর্বক ফলো করানোর, যেটা সরকার করবে না সেটাকে জুডিশিয়ারির মাধ্যমে, সংবিধানের মাধ্যমে, সংবিধানকে প্রয়োগ করে পিপলস ম্যান্ডেটটাকে ফলো করানোর, এটাই আমার নীতি, এটাই আমার রাজনীতি, এটাই আমার পরিচয়। তাহলে এই পরিচয়ের বাইরে গিয়ে আর তো কথা বলার অধিকার আমার নেই, কোনো সরকারকে তোষামত করার, তৈলমর্দন করার তো অধিকার আমার নেই, কারণ মানুষ যেখানে আমি তো সেখানে। মানুষের মুখের কথাটাই তো আমি বলবো, মানুষের মুখের কথা ছাড়া আর কারোর কোনো বড় লোকের কথা, কোনো পয়সাওয়ালা লোকের কথা বলার জন্য তো আমার জন্ম হয়নি। বলছি দিদি, বার কাউন্সিলে বিরাট ধরাশয়, মানে বিজেপি মাত্র 3টে আসন পেয়েছে, গত মানে এর আগেও 3টেই আসন পেয়েছিল, এবারেও 3টে আসন, মানে এই যে এত কম সংখ্যক আসন পেল, এর কারণটা কি? ভোটের আগে হয়েছিল, মানে তখনও কি মানুষ, মানে যারা আইনজীবী তারা কি বুঝতে পেরেছিলেন পুরো বিষয়টা? না, ব্যাপারটা হচ্ছে বার কাউন্সিলে হয়তো ইভিএম কারচুপি বা ম্যানিপুলেশনের কোনো চান্সেস নেই, সেই কারণে হয়তো বার কাউন্সিলে তৃণমূলের আইনজীবীরা মানে জিতেছেন। আর সত্যি কথা বলতে অযোগ্য আইনজীবী বেশি দাঁড়িয়েছেন। তো অযোগ্য যারা দাঁড়িয়েছেন, যারা মানুষের কাজ করে না, কেউ কেউ আছেন, আমি নাম না করে বলছি আপনাকে, একজন সিনিয়র অ্যাডভোকেট আর কি, তিনি এই সরকারের আমলে হয়েছেন, তিনি তার পরিবারকে চালানোর জন্য, মানে তার ছেলে, তিনিও কোর্টের প্র্যাকটিসিং লয়ার, তিনি সংসার চালাতে পারেন না, অক্ষম। মানে তার ছেলে সেইভাবে যেহেতু অ্যাডভোকেট হিসেবে দাঁড়াতে পারেননি, বা তিনি যেহেতু তার সংসার চালাতে পারেন না, সেই অ্যাডভোকেট, সেই সিনিয়র লয়ার, তিনি বার কাউন্সিলের দাঁড়িয়েছেন, মুখ হয়েছেন, তিনি জিততে পারেননি। এবং সর্বোপরি তিনি তার ছেলের সংসার চালানোর জন্য তিনি এখানে বিভিন্ন রকম সেটিং করে, বুঝতেই পারছেন, মানে পুরোপুরি সেটিং পলিটিক্স করে তিনি এখানে পয়সা রোজগার করছেন প্রচুর। এরা রোজগার করার ফিকিরি, মানে কিছু টাকা কিভাবে রোজগার করতে পারবে, লয়ারদেরকেও ঠকিয়ে কিভাবে টাকাটা তারা রোজগার করতে পারবে, বেসিক্যালি সেই কারণেই তারা দাঁড়িয়েছে। তাই লয়াররা কিছুটা বুদ্ধিজীবী শ্রেণী, তো তারা জানেন ঠিক কোন মানুষটাকে জেতাতে হয় বা কোন জায়গাটাকে জেতালে আমরা কিছুটা সুযোগ সুবিধা পাবো বা পাবো না, সেই অনুযায়ী লয়াররা তাদের ম্যান্ডেট দিয়েছেন। আমরা খুশি। তৃণমূল বিজেপি বলে তো ব্যাপারটা না, যোগ্য লোক জিতুক, এটা আমরা চাই। যোগ্য লোকেরা জিতেছেন, আমাদের প্রচুর পুরনো যোগ্য লোক প্রচুর ছিলেন, তারা খুব মানে সপটুভাবে সত্যি বার কাউন্সিলটাকে চালিয়েছেন, এবং তারা চালাবেন। তাদের ভেতরে আমরা কোনোদিন রং দেখিনি, তারা আমাদের সিনিয়র গার্জিয়ান অ্যাঞ্জেল মনে করি, তাদের গার্জিয়ান ফিগার মনে করি, গার্ডিয়ান ফিগার হিসেবে আমরা তাদের সম্মান করি সবসময়তেই। অনেকের হাত ধরে আমাদের মানে শেখা এবং এতদূর আসা, আজকে 14 বছর প্রায় প্র্যাকটিস হতে যাচ্ছে আমার, তো সবটাই তাদের হাতে। কিন্তু যারা জেতেননি তাদের জন্য কোনো এক ফোঁটাও আমার সহমর্মিতা বোধ নেই, কারণ তারা অযোগ্য, তাই তারা হেরে গেছেন। কিছু কিছু লোক জিতেছেন, কিছু ভালো লোক আছেন, তারা জিতেছেন, 2-3টে সিট বোধহয় জিতেছেন মাত্র, বাকি সিটগুলো নয়। ঠিক আছে, বার কাউন্সিল তাদের মতন করে চলবে, আইনের একটা বডি, এটা একটা আইন মোতাবেক চলবে, আইনজ্ঞদের বডি। কিন্তু সিস্টেম যেভাবে চলছে সেটা তো বোঝাই যাচ্ছে যে কতটা করাপ্টেড সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং পিপলস ম্যান্ডেট যে আদৌ ফলো হচ্ছে না, তার জন্য যে আমরা সাফার করছি, মানুষকে সাফার করতে হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। দিদি, আমার শেষ প্রশ্ন, এর আগের বারেও মানে আপনাকে বলেছিলাম, এই প্রশ্নটা করেছিলাম, এবং প্রচুর মানুষ রেসপন্স করেছেন, আপনি দল ছেড়ে দিয়েছেন এবং এটা খুব ভালো করেছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি একবারও মনে হচ্ছে যে না দল থেকে বেরিয়ে গিয়ে ভালো করেননি? বা কেন মনে হবে? কে দল? বিজেপি আমায় বানিয়েছে আজকে সংযুক্তা সামন্ত? না,
কোনো বিজেপি, কোনো সিপিএম, তৃণমূল কংগ্রেস, কোনো দল সংযুক্তা সামন্তকে তৈরি করেনি। আমি আবারও রিপিট করেছি, সংযুক্তা সামন্ত মানুষের মুখ, বাংলার মুখ হিসেবে মানুষ আমাকে মনে রেখেছে, মানুষের হৃদয়ে সেই বাংলার মুখ হিসেবেই আমি থেকে গেছি। মানুষ যেখানে আমাকে চাইবে, যে দলে চাইবে আমাকে রাখতে, মানুষ যে দলে আমাকে দেখতে চাইবে আমি সেই দলে থাকবো। মানুষ যেখানে আমাকে দেখতে চাইবে, স্থলে জলে জঙ্গলে বনে বাদারে, মানুষ যদি চায় এখানে মানে আর্থকোয়েক হচ্ছে, সেখানে মানুষ চাইবে মানুষের পাশে আমাকে থাকতে। মালদার আজকে আপনি যদি ঘটনাটা বলেন, আজকে মালদায় একটা টাকা বরাদ্দ হয়নি, আজকে এমএলএরা তছরূপ করছে কোটি কোটি টাকা, নিজেরা বড়লোক হবে, বাড়ি গাড়ি করবে বলে তারা আজকে এমএলএ হয়েছে। আজকে আপনি দেখুন মালদার মানিকচক তথা ভূতনি সংলগ্ন এলাকায় মানুষের কি হাহাকার অবস্থা, যে লড়াই আমি মানুষের জন্য করেছি। এই তো নতুন সরকার এলো, কি হলো? আমি আর একটা নতুন ফ্রেশ কেস করে সিবিআই ইনভেস্টিগেশন চাইলাম এই সরকারের আমলেই। কিসের জন্য? মানুষের কথা আমরা বলে যাচ্ছি বলে? মানুষের কথা বলাটাই আমার রাজনীতি, মানুষের নীতিটাই আমার রাজনীতি। আমি সেই পলিটিক্যাল যেটা মানে পোস্ট বা সিম্বল না, সেটা জাস্ট একটা সিম্বল। মানুষ সংযুক্তা সামন্তকে আজকে এই জায়গায় তৈরি করেছে। এটা কোনো নেতার কোনো ছত্রছায়ায় কেউ, আমার কোনো গডফাদার নেই পলিটিক্সে। আমার দাদু ছিলেন অবশ্যই কংগ্রেস নেতা, এবং তিনি অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের সেক্রেটারি ছিলেন, স্বর্গীয় শ্রী সাতকড়ি সামন্ত। সেটা আমার রাজনীতিটা তার কোলে শেখা, অবশ্যই তার কোলে আমার শেখা। তিনি মানুষের রাজনীতি করেছেন, আমি কংগ্রেস পরিবারের মেয়ে, এটার তো কোনো দ্বিমত নেই। ঠিক আছে, মানে যেটা আমার রক্তে, যেটা আমার আছে, সেটাতেই অবশ্যই আমি অ্যাট দি এন্ড আমি সেখানেই যাব, এটা খুব স্বাভাবিক। তো সেই অর্থে পলিটিক্যাল মত আমার থাকতে পারে একটা, কিন্তু তার পরবর্তীকালেও আমি বলবো মানুষ আমাকে যেখানে চেয়েছে, আজকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন নির্বিশেষে, পিপলস ডেমোক্রেসি, সোশ্যালিস্ট, রিপাবলিক, সেকুলার, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন। তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে ম্যান্ডেট, সোশ্যালিস্ট, সেকুলার, রিপাবলিক, আমি সোশ্যালিস্ট দেখি, সেকুলার দেখি, রিপাবলিক দেখি, রিপাবলিক অফ ইন্ডিয়া, আমি এটা দেখি। আমি এটা দেখি না আমি হিন্দুর জন্য লড়াই করছি সংবিধানের বইটা নিয়ে, নাকি আমি মুসলমানের জন্য লড়াই করছি, নাকি খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, শিখ, কার জন্য লড়াই করছি। মানুষের জন্য লড়াইয়ে সংযুক্তা সামন্ত ছিল। মানুষ খুশি যে আমি আবার মানুষের জন্য লড়াইটা করতে পারবো। কোনো দল আমার হাতটাকে মানে হ্যান্ডকাফ বেঁধে রেখে দিতে পারবে না, বা আমার চোখে কেউ পট্টি পরিয়ে রেখে দিতে পারবে না, কারণ আমি শিক্ষিত যুব সমাজের একজন নাগরিক হিসেবে আমি মানুষের কথা বলবো। আমি জীবনে রিগ্রেট জিনিসটা কোনোদিনই করি না। আমি খুব ফ্র্যাঙ্ক, মানে বলতে পারেন এই ব্যাপারটা আমার মধ্যে একেবারেই নেই যে রিগ্রেট, কনফিউশন। আমি যেটা যখন কোনো ডিসিশন নিই খুব ভাবনা চিন্তা করেই নিই। এটা মানুষের ডেমোক্রেসি চলছে না, মানুষের ডেমোক্রেসি যেটা চলছে না, সেই জায়গাকে আমি অবশ্যই পায়ের ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে আমি মাথা উঁচু করে মানুষের পাশে, মানুষের ধুলো আমি ওড়াতে চাই। কোনো দলের শিরোনাম নিয়ে আমি কোনোদিনই বাঁচতে চাইনি। কোনো দল আমার পরিচয় হতে পারে না। সংযুক্তা ইজ আ বিগ নেম। তো সংযুক্তাকে বানিয়েছে এতগুলো মানুষ, এতগুলো মানুষের আশা, ভরসা, বিশ্বাস, ভালোবাসা, সেটাকে ছোট করা হয়ে যায় তেমন কোনো কাজ সংযুক্তা সামন্ত করতে পারে না। তাই আমার কোনো রিগ্রেট নেই। জয় হিন্দ।